আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো চতুর্থ অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে। তো নমুনা প্রশ্নের আমাদের এখনকার ফোকাস থাকবে সৃজনশীল প্রশ্ন। আমরা আমাদের এই নমুনা প্রশ্নের এই পর্বে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, সেগুলো বুঝবো এবং অ্যান্সারগুলো কীভাবে করতে হয়, কীভাবে সমাধান করা যায়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে শুরুতেই আসো আমরা আমাদের উদ্দীপকটা একটু দেখে নেই এবং সেখান থেকে প্রশ্নগুলো বুঝি। আচ্ছা, এখানে বলতেছে যে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, তো দেখো মৌল এক্স ওয়াই জেড তিনটা মৌল এবং এই তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেখো 12, 20, 24। তার মানে এক্স মৌলটাকে, এক্স মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ওয়াই মৌলকে, ওয়াই মৌল হচ্ছে ক্যালসিয়াম এবং জেড মৌল হচ্ছে ক্রোমিয়াম। পারমাণবিক সংখ্যা থেকে আমরা এক্স ওয়াই জেড মৌলগুলো সহজে আইডেন্টিফাই করতে পারি। এবারে আমি যাচ্ছি আমাদের সৃজনশীলের ক খ গ ঘ। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে মুদ্রা ধাতু কাকে বলে। আচ্ছা, মুদ্রা ধাতু কাকে বলে? তো আসলে আমরা আমাদের অ্যান্সার যেই আছে আমরা সেখান থেকে অ্যান্সার দেখব। কি বলতেছে দেখো, প্রাচীনকালে যেসব মূল্যবান ও উজ্জ্বল ধাতু, মানে দুইটা ওয়ার্ড কিন্তু এখানে মেনশন করেছে, একটা তাকে মূল্যবান হতে হবে আর একটা তাকে উজ্জ্বল হতে হবে। তো দেখো এইটাই বলতেছে যে প্রাচীনকালে যেসব মূল্যবান উজ্জ্বল ধাতু থেকে আমরা এই উজ্জ্বল ধাতুকে কি করতে পারি, ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। যে মূল্যবান উজ্জ্বল ধাতু যেরকম হচ্ছে কপার, দেখো কপার, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে সিলভার। কপার, সিলভার, গোল্ড, এদেরকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, তাদেরকে কি বলা হয়, তাদেরকে মুদ্রা ধাতু বলে। বিনিময়ের মাধ্যম বলতে বোঝানো হয় যে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা এদেরকে ইউজ করতে পারি, মানে আমরা এদেরকে ব্যবহার করতে পারি, বিনিময় করতে পারি। আমরা হয়তো কোনো একটা প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টের বিনিময়ে আমরা এই ধাতুগুলো এক্সচেঞ্জ করব, তখন তাদেরকে আমি কি বলতে পারবো, তখন তাদেরকে আমি মুদ্রা ধাতু বলতে পারবো। ওকে, গেল আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি বলছে দেখো, বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? এবারে আসো, ফার্স্টে আমার লাগবে সংজ্ঞা। সংজ্ঞা। তো আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো, যে বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় এর কারণ হচ্ছে আমরা একটা বিক্রিয়া দেখি। এই যে দেখো, বেরিয়াম এবং পানি, তো পানিকে যদি দুই ভাগে ভাগ করে কি পাই, এইচ আর কি পাই, ওএইচ। তাহলে বেরিয়াম আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন হবে বেরিয়াম হাইড্রোক্সাইড, OH2। OH2 কারণ বেরিয়ামের যোজনী 2। আচ্ছা, আর এখান থেকে পাচ্ছি এইচ মিলে হাইড্রোজেন গ্যাস। তাহলে সহজে বলা যায় যে বেরিয়াম ধাতুটি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে বেরিয়াম ধাতুটি। তো এইটাই বলছে দেখো, যে বেরিয়াম গ্রুপ 2 এর একটি মৌল, এর অক্সাইড সমূহ পানিতে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ তৈরি করে। মানে এরা যখন বেরিয়ামকে যখন আমি পানিতে দ্রবীভূত করব, এর অক্সাইড সমূহ, এর যৌগসমূহ পানিতে কি করতে পারে, ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে। তাছাড়া মৌলটি বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, মৌলটিকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়। তার মানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে মৃৎ, একটা হচ্ছে ক্ষার ধাতু। মৃৎ কথাটা আসতেছে যে বেরিয়ামকে মাটিতে আমরা বিভিন্ন যৌগ আকারে পাই, মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, বিভিন্ন যৌগের মধ্যে বেরিয়ামকে পাওয়া যায়, এই জন্য মৃৎ কথাটা এসেছে। আর ক্ষার ধাতু তো জানোই যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে, এই জন্য ক্ষার ধাতু বলা হয়েছে। ওভারঅল বলা যায় যে বেরিয়াম একটা মৃৎ ক্ষার ধাতু। আচ্ছা, আমরা যাচ্ছি এবার গ নাম্বার প্রশ্ন। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। তো দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে, আমাদেরকে বলতেছে যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। জেড কে ছিল, ক্রোমিয়াম, তাই না? 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের অবস্থান নির্ণয় করতে বলা হচ্ছে গ নাম্বার প্রশ্নে। এবারে আমরা একটু আমাদের গ নাম্বার অ্যান্সার প্রসেসে যাব। তো দেখো ক্রোমিয়াম কিন্তু একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসে প্রদর্শন করে। তো এখান থেকে ফার্স্টে আমাকে ওই কাজগুলো করতে হবে, তার ইলেকট্রন বিন্যাস করে দেন সেই অনুযায়ী সূত্র নির্ণয় করতে হবে গ্রুপ পর্যায়ের জন্য আর কি। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করছি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। বেসিক্যালি ক্রোমিয়াম কীরকম ছিল দেখো, ক্রোমিয়াম কিন্তু এরকম ছিল 1s2, তারপর 2s2 2p6 3s2, তারপরে 3p6, তারপরে 4s2 3d4। ক্রোমিয়াম বেসিক্যালি শুরুতে সেইভাবে ছিল। তো আমরা জানি যে 3d-তে কখনো, মানে 3d না, বেসিক্যালি d-তে কখনো 4টে ইলেকট্রন হয় না, আর d-তে কখনো 9টে ইলেকট্রন হয় না। 4 হলে সেটা 5 হয়ে যাবে, 9 হলে সেটা 10 হয়ে যাবে। তো সেই হিসাব থেকে কিন্তু আমরা এখান থেকে আসলে এই নাম্বারগুলোকে এক্সচেঞ্জ করলাম। আমরা 4s থেকে একটা ইলেকট্রন d-তে শিফট করে দিলাম, ফলে 4s হয়ে গেল 1, d হয়ে গেল 5, এই যে 3d5 4s1। ওকে, এরপরে আমরা আসলে পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয়ের সূত্র কি? পর্যায় নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বশেষে যে থাকবে আর কি, এই যে দেখো সর্বশেষ জেসটা।
সর্বশেষ এস এর সহগ। তো সর্বশেষ এস এ কি আছে 4s, তাই না? 4s। তাহলে 4s এর সহগ কত পাচ্ছি আমরা? 4s এর সহগ পাচ্ছি 4, তাহলে পর্যায় কত হবে? আচ্ছা, সুতরাং এই যে দেখো চতুর্থ পর্যায়ের মধ্যে লেখা আছে যে গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয় করে দেখো, গ্রুপ নির্ণয়টা আমরা কিভাবে করতে পারি? গ্রুপ নির্ণয় সূত্র হচ্ছে সর্বশেষ এস এবং সর্বশেষ ডি এর ইলেকট্রন সংখ্যা। সো আমাদের এইটুকু কিন্তু মনে আছে, আমরা এটাকে এরকম দেখেছিলাম যে 3d5 4s1, তাই তো? 3d5 4s1, তার মানে ডিতে আছে কয়টা ইলেকট্রন? 5টা, আর এসে আছে কয়টা? একটা, 6টা, তাহলে মোট 6। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ 6। তাহলে এখানে লাস্টে বলে দিয়েছে যে ক্রোমিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের 6 নং গ্রুপে অবস্থিত। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু কোনো একটা মৌলের অবস্থান, পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান খুব সহজে নির্ণয় করতে পারি। গেল আমাদের গয়ের প্রশ্ন। আমরা এবার আমাদের ঘয়ের প্রশ্নে যাচ্ছি। দেখো ঘয়ের প্রশ্নে আমাদের জন্য কি বলেছে, যে এক্স ও ওয়াই মৌলদ্বয় একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে বিশ্লেষণ করে। এক্স কে ম্যাগনেসিয়াম, ওয়াই কে ক্যালসিয়াম। তো ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এটা কিন্তু একই গ্রুপের। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এরা উভয় একই গ্রুপের। তো যদি একই গ্রুপের হয় তাহলে এদের বিক্রিয়া বলো, এদের বৈশিষ্ট্য বলো, সব কি একই রকম হবে? তো আমাকে এখন ওই কাজটাই করতে হবে যে এরা যে একই গ্রুপের, আমরা সেগুলো বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবো যে না আসলে এরা একই গ্রুপের। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের ঘয়ের প্রশ্নে। ওকে, তো দেখো ঘয়ের প্রশ্নে আমাদেরকে ফার্স্টে কি বলছে, আমরা এখন সেটা একটু পড়বো। যে পারমাণবিক সংখ্যা 12 এবং 20, তার মানে যেটা বলছিলাম যে একটা মৌল হবে ম্যাগনেসিয়াম আর একটা মৌল হবে ক্যালসিয়াম, এবং এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয় গ্রুপ 2 এর মৌল, এবং এদের সবার সর্বশেষ উভয় মৌলেরই সর্বশেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন রয়েছে? 2টা করে ইলেকট্রন রয়েছে। সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন রয়েছে। তা আমরা দেখো যে ইলেকট্রন বিন্যাস করলাম এখানে। আচ্ছা, আমরা এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2, আর ক্যালসিয়ামের হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে দেখো তো প্রথম যে শর্তটা, যে এরা মিল কোথায়, এরা উভয় যেহেতু গ্রুপ 2 এর মৌল, তাহলে এদের সবার সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন থাকবে। আমরা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয়েরই সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন দেখতে পাচ্ছি। এইটা গেল আমাদের প্রথম মিল, মানে প্রথম যে জায়গা থেকে আমরা মিল পাচ্ছি সেটা। পরবর্তীতে দেখো আমরা এখানে নেক্সট যেই কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে যে এদেরকে, মানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এরাও কিন্তু মৃৎ ক্ষার ধাতু। এরা পানির সাথে বিক্রিয়া করে সক্রিয় ক্ষার এবং তীব্র ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। আসলে আমরা যদি বিক্রিয়াটাকে একটু ভেঙে দেখি, যে পানিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, খেয়াল করো পানিকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি আমরা? H+ OH-, তাহলে ম্যাগনেসিয়াম যাবে OH মূলকের সাথে, উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর এই H+টা যেহেতু 2টা, তার মানে সেখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবো। তাহলে বলা যায় যে ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। সিমিলার ওয়েতে ক্যালসিয়ামও ঠিক সেম কাজটাই করতে পারে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সিল মূলকের সাথে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয় ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। প্রথম কাজ হচ্ছে এটা। তার মানে কি দেখো এখানে ক্ষার যে উৎপন্ন করতেছে, তার মানে ম্যাগনেসিয়ামও ক্ষার উৎপন্ন করতেছে, ক্যালসিয়ামও ক্ষার উৎপন্ন করতেছে, ম্যাগনেসিয়ামও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে, ক্যালসিয়ামও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে। তো প্রথম ধাপে আমরা এই শর্তগুলোই পাচ্ছি। এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাপে। দেখো দ্বিতীয় ধাপে কি হচ্ছে, দ্বিতীয় ধাপে যেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড, মানে আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়, তার মানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করবে। সো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড, একটা ক্ষারীয় অক্সাইড তারা তৈরি করছে। ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এরা ক্ষারীয় অক্সাইড, এদেরকে ক্ষারক হিসেবে চিহ্নিত করা যায়। এবারে আসো, এই ক্ষারকগুলো কি করতে পারে? আবার অ্যাসিডকে প্রশমিত করতে পারে। অর্থাৎ আমরা একটু আগে যে দুইটা ক্ষারক উৎপন্ন করেছিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম যাবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি। আবার ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড, আর হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি, অর্থাৎ লবণ এবং পানি তৈরি করতেছে। তাহলে দেখো যে আমরা এই যে 4টা টাইপের যে বিক্রিয়া বা 3-4টা যে কোয়ালিটি বললাম, নাম্বার 1 ইলেকট্রন বিন্যাসে এদের উভয়েরই সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এরা উভয়ই পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, এরা উভয়ই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড।
উভয় কিন্তু ক্ষারক হিসেবে কাজ করে, নাম্বার 3। আর নাম্বার 4, ওই ক্ষারকগুলোকেই, মানে আমরা এখানে যেটা বললাম, আমরা উপরে যে ক্ষারকগুলো পেয়েছিলাম ওই ক্ষারকগুলোকে যদি আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, সেখান থেকে আমি লবণ পানি উৎপন্ন করতে পারি। তো দেখো তো এখানে যা যা বিক্রিয়া হচ্ছে দুজনে কি একই রকম ফলাফল দিচ্ছে না আমাদেরকে, একই রকম উৎপাদ দিচ্ছে না। তো যেহেতু আমাদের উৎপাদ একই রকম, ফলাফল যেহেতু আমাদের একই রকম, অতএব আমরা এখান থেকে বলতেই পারি যে না, এরা পানির সাথে বিক্রিয়া, মানে এরা একই গ্রুপের, এবং এই একই গ্রুপ হওয়ার কারণে এদের কোয়ালিটিস বা বৈশিষ্ট্যগুলো কীরকম হবে, একই রকমেরই হবে। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল পর্বে এই সৃজনশীলের নমুনা প্রশ্নের এই সৃজনশীলের একদম সর্বশেষ পর্বে চলে এসেছি। তো আমি আশা করতেছি তোমরা এটাকে অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।